চলমান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে বিশ্ব জুড়ে যে জনমত তৈরি করতে পারত ওআইসি, সেটি না করতে পারার পেছনে মূল কারণ হচ্ছে মুসলিম দেশগুলোর নিজেদের প্রতি অবিশ্বাস আর অনাস্থা। ঢাকায় যিনি ইরানের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন, তার মতে নিজেদের ভিতরে ঐক্য থাকলে সংকটে বেশি কাজে আসবে। আর নরওয়ের রাষ্ট্রদূত বলছেন, আঞ্চলিক শক্তি হিসেবে এই সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত চীন। মোর্শেদ হাসিবের প্রতিবেদন। রোহিঙ্গাদের উপর নির্যাতনের কথা বিশ্বজুড়ে মুখে মুখে বলা হলেও বাংলাদেশের পক্ষে জনমত গড়তে পাশে দাঁড়ায়নি কেউই। মুসলিম দেশগুলোর জোট ওআইসির পক্ষে যা করা খুবই সহজ ছিল। তাই ঢাকার ইরানের রাষ্ট্রদূতের মতে অবিশ্বাস আর অনাস্থার ফারাকের কারণেই একজোট হওয়া সম্ভব হয়নি। বন্ধু রাষ্ট্রগুলি কাউকে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য সবার সমর্থন জোগাড়ে উদ্যোগ নিতে দেখা যায়নি। এমনকি ওআইসিও কোনো উদ্যোগ নেয়নি, যদিও আগেও বহুবার জনমত গড়তে ব্যর্থ হয়েছে এই সংস্থাটি। তাই সবার আগে নিজেদের মধ্যে এখনই ঐক্য সৃষ্টি করতে হবে। ইরান বাংলাদেশের এই সংকটে ত্রাণের পাশাপাশি কুতুপালংয়ে মোবাইল হসপিটাল তৈরির প্রস্তাব দিয়েছে। সরকারের সমর্থন আছে। বিশ্লেষকরা বলছেন, সংকট সমাধানে বাংলাদেশ মিয়ানমার উভয় দেশের সাথে যেখানে কাজ করার সুযোগ ছিল চীনের, সেখানে নিজেদের স্বার্থেই প্রশ্নবিদ্ধ দেশটি। ঢাকার নরওয়ে রাষ্ট্রদূত হতাশা প্রকাশ করেছেন। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ভূমিকা হতাশাব্যঞ্জক। নরওয়ে আনান কমিশনের দেয়া সব পরামর্শ বাস্তবায়নে বাংলাদেশের সাথে আছে। আর নিরাপত্তা পরিষদের উদ্যোগ বাংলাদেশকে এক ধাপ এগিয়ে দিয়েছে বিশ্ব কূটনীতিতে। আমাদের বিশ্বাস, নির্যাতিত মানুষগুলো এবার সত্যিকার অর্থেই তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে পারে, যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করি। তবে দুই রাষ্ট্রদূতের মতে এই সংকট সমাধানে মিয়ানমার কতটা আগ্রহী তার প্রমাণ মিলেছে সূচির বক্তব্যে। তাই দীর্ঘমেয়াদী মানবিক সংকটে বাংলাদেশের পাশে আছে তাদের দেশ। রাখাইনে রোহিঙ্গা নিধনযজ্ঞের 1 মাস পূর্ণ হলো আজ। জাতিসংঘের আশঙ্কা, পরিস্থিতি মোকাবেলা করতে না পারলে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা বেড়ে দাঁড়াবে 15 লাখের মতো। সে সময় বাংলাদেশ হবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শরণার্থীর আশ্রয়স্থল। ইউএনএইচসিআর এর তালিকা অনুযায়ী বর্তমান বিশ্বে শরণার্থীদের আশ্রয়দাতা দেশগুলোর তালিকায় শীর্ষস্থানে তুরস্ক। সেখানে সিরিয়া সহ বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা মানুষের সংখ্যা 29 লাখ। গেল 25 আগস্ট মংডুর 30টি সেনা ও পুলিশ চৌকিতে হামলার পর নতুনভাবে রাখাইনে শুরু হয় সেনা অভিযান। জাতিসংঘের হিসাবে সেই সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত 1000 মানুষ। সেনা নিপীড়ন, হত্যা, ধর্ষণ থেকে বাঁচতে 1 মাসেই সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 4,80,000 রোহিঙ্গা। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এসব মানুষ যেন মিয়ানমারে ফিরতে না পারে, সেজন্য তাদের ঘরবাড়িও জ্বালিয়ে দিচ্ছে দেশটির সেনাবাহিনী। ঝুঁকির মুখে বাংলাদেশে আসা অন্তঃসত্ত্বা রোহিঙ্গা নারীরা, সরকারি হিসেবেই এরকম প্রায় হাজার হাজার নারীর বসবাস এখন শরণার্থী শিবিরগুলোতে। গর্ভকালীন পরিচর্যা তো দূরের কথা, খোলা আকাশের নিচে, পাহাড়ে, বনে, জঙ্গলে বসবাস তাদের। অপুষ্টির শিকার এসব নারীর নিরাপদ প্রসব নিশ্চিত করতে না পারলে বড় ধরনের সংকট হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। কক্সবাজার থেকে ফিরে বায়েজিদ ইসলাম পলিনের ছবিতে মাহফুজ মিশুর রিপোর্ট। 22 বছরের ফাতেমা আর 33 বছরের কবির, দুজনের সংসার জীবনের বয়স মাত্র 10 বছর। এরই মধ্যে তারা জন্ম দিয়েছেন 4টি সন্তান। এখন ফাতেমা আবারও সন্তান সম্ভবা 2 মাসের। দোয়া পাইলেন তি রাস্তা তো দোয়া চলতে মানে তোর আমরা টিয়া পয়সা দিই তাই ইনলের তে হাই মতঙ্গের চলি দিয়ে দিয়া এখন তো অসুখ হয়ে ওষুধ খাবেলা টিয়া না ভাই হাল্লা কুড়ি টিয়া দিলা। ফাতেমার মতো কয়েক হাজার অন্তঃসত্ত্বা নারী এবার প্রাণ ভয়ে পালিয়ে এসছেন মিয়ানমার থেকে। পাহাড়ের ওপরে শরণার্থী ক্যাম্পগুলোতে থাকছেন তারা। আবার অনেকের অবস্থান এখনো রাস্তায়। বাড়তি পরিচর্যা তো দূরের কথা, নিয়মিত নাওয়া খাওয়ার সুযোগ নেই সন্তান সম্ভবা এসব নারীর। এখনো বেশি কষ্ট হয়। এদের অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়েছেন দিনের পর দিন। অপুষ্টির শিকার ছিলেন তারা আগে থেকেই। সাথে যুক্ত হয়েছে ভিটে মাটি, প্রিয়জন আর দেশ হারানোর কষ্ট। সব মিলিয়ে দিশেহারা অন্তঃসত্ত্বা রোহিঙ্গা নারীরা। কে সোয়ারি না পারি আর একখান একখান তাই আল্লাহ কে সোয়ারি না পারি আর তোকে শোনাই রে ইন্তু দে দেইলে হাই 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 আর বেশি তো কইরা আসি না তো দোয়া গুড়া গুড়া হওয়া আছে
আর বেড়ারে মিলিটারি হলে এর মারি বেলাই আগুরা বইলে বেশি তো পারি। নিয়মিত চেক আপ তো দূরের কথা, চিকিৎসকের কাছে যাওয়ারই সুযোগ নেই অনেকের। যারা আসছেন ভালো নয় তাদের অবস্থাও। চিকিৎসকরা বলছেন অল্প বয়সে বিয়ে আর অনেক সন্তান নেওয়ার কারণে এমনিতেই সংকটাপন্ন অধিকাংশ রোহিঙ্গা নারী। তাই ক্যাম্পে থাকা গর্ভবতীদের শনাক্ত করার চেষ্টা করছেন তারা। যে মাগুলাই আসে সবাই বলে যে তারা 2-3 দিন ধরে না খাওয়া। সেক্ষেত্রে মানে আমরা তাদের যখন ব্লাড প্রেশার চেক করি, যখন পালস যখন চেক করি, তখন দেখতে পাই যে আসলেই তারা খুবই দুর্বল। এখন যারা ঝুঁকিতে পড়বে সবচাইতে বেশি এরা হচ্ছে গর্ভবতী মহিলারা। ওদের যদি দীর্ঘমেয়াদে কোনো চিকিৎসার ব্যবস্থা করা না হয়, ছেলে, বাচ্চা এবং মা দুজনেই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। পাশাপাশি রোহিঙ্গাদের মধ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। কেউ মিয়ানমারেই ফেলে এসেছেন স্বজনের ক্ষতবিক্ষত লাশ। ক্যাম্পের লাখো মানুষের ভিড়ে একদিকে ভিটে হারানোর শোক, অন্যদিকে স্বজনকে হারিয়ে অসহায় রোহিঙ্গারা ঘুরছেন ক্যাম্পে ক্যাম্পে। আবার সৌভাগ্যবান কেউ কেউ খুঁজে পাচ্ছেন স্বজনদের, পুনরায় মিলিত হচ্ছেন পরিবারের সাথে। শওকত মঞ্জুর শান্তর প্রতিবেদন, ছবি তুলেছেন জাকির হোসেন জ্যাকি। বস্তা কাঁধে নিয়ে উদ্দেশ্যহীন ঘুরছেন এই বৃদ্ধ, কি যেন খুঁজছেন আশেপাশে। ক্লান্ত শরীর তো আর চলে না, কি যেন জিজ্ঞেস করলেন আশেপাশের মানুষকে। 10 দিন আগে বাংলাদেশে প্রবেশ করা সৈয়দুর রহমান খুঁজে পাচ্ছেন না ক্যাম্পের নিজের ঘর। গেল 4 দিন ধরে খুঁজে ফিরছেন ছেলেদের। গোয়েল মারা মানে ক্যাম্প তুয়াইনাভার, এখন এবার বউ হুয়াইন আত্মীয় স্বজন তুয়াইনাভার মানে তুয়ার দে। মানে উনি ওনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন কাউকে খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, খুঁজে পাচ্ছে না। বৃদ্ধ মনে করতে পারলেন বাংলাদেশে প্রবেশ করে আশ্রয় নেওয়া বাড়িটির কথা, যেখানে এখনো কিছু স্বজন অপেক্ষারত। তারপরে গোবর গাছ আছে। কি বলছেন? এখানে বলে একটা পুকুর আছে, পুকুরটা একটা বড়ি গাছ আছে, বড়ি গাছের বড়ি গাছ তারা নাকি তার ওনার আত্মীয় বাসা ওখানে। তার স্মৃতির উপর ভরসা করেই টেকনাফের কাঞ্চরপাড়ার দিকে সহযাত্রী হলাম আমরাও। সৈয়দুর রহমান ফিরে পেলেন পরিবার, যদিও এই পুনর্মিলন খুব একটা আবেগঘন হলো না। সব হারানো এই মানুষদের অনুভূতি যে মরে গেছে মিয়ানমার বর্ডার পেরোনোর আগেই। এখন ঘর খুঁজে পায় কি একটু ভালো লাগতেছে? খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। রাজধানীতে একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে মৃত শিশুকে লাইফ সাপোর্টে রাখার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, শিশুটি মারা যাবার পরও 3 দিন ধরে লাইফ সাপোর্টে রেখে টাকা হাতিয়ে নিয়েছে ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনা জানাজানি হলে স্বজনদের টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। গত 19 সেপ্টেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় শিশুটি, কিন্তু জন্মের পর থেকে ঠান্ডাজনিত নানা সমস্যায় ভুগতে থাকা শিশুটিকে দালালের মাধ্যমে ভর্তি করা হয় ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে। 3 দিন লাইফ সাপোর্টে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। কোনো উন্নতি না দেখে শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বলা হয় অনেক আগেই মারা গেছে সে। স্বজনদের অভিযোগ, শুধুমাত্র টাকার জন্যই মৃত শিশুকে 3 দিন আইসিইউতে রাখা হয়েছে। ওই যে অক্সিজেনটা কি ওটা দিয়ে ওটা টিভি দিলে না বাচ্চাটা এমন করে, ওটা বন্ধ করে দিলে আর করে না। তখন শিশু হাসপাতালে নিচে পাতে ওই ওটিতে ঢুকাইছে পাতে না, বড় ডাক্তার দেখে 3 দিন আগে মারা গেছে। আমার নাতিদের 3 দিন আগে যে মারা গেল, আমার তো একটু বলে না যে আপনি গো বেবি মারা গেছে, আমি কিচ্ছু কইতাম না। আজকে কেন এখনো রেখুতি দেয় যে আপনার গো বাচ্চা জীবত আছে, এই চালাকি করে আমি শিশু হাসপাতাল লয়ে গেছি। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ আছে অন্যান্য রোগীদেরও। কালকে এটা দিছে, আজকে আবার এটা দিছে, একই রিপোর্ট। এরপর দুইটা ক্যান্সেল দিছে। যখন এটা বলা হয়েছে তখন সোয়াডি বলে টাকাটা দিয়ে দিছে। ঘটনা জানাজানি হবার পর থেকেই গা ঢাকা দিয়েছে চিকিৎসক সহ অন্যান্য কর্মকর্তারা। পরে একজনকে পেয়ে উত্তেজিত জনতা মারধর করে। তবে রোগীর স্বজনদের অভিযোগকে ভিত্তিহীন বলে টেলিফোনে দাবি করেছেন ডক্টর ইনচার্জ।
কথাটা বলছে এটা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট কথা। বাবুটা আমাদের এখানে যখন আসে বাবুটার নিজস্ব কোনো স্বাদ ছিল না, দম ছিল না। ওর নিজের কোনো দম ছিল না, প্লাস ওর কোনো হৃৎপিণ্ডের গতিও ছিল না। এ ঘটনায় মামলা হলে হাসপাতালটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।